नमस्कार बंधुरा स्वागत आपनादेर आजकेर भिडियोते। तो आजकेर भिडियोटी आमादेर आलोच्य विषय जेटी हलो 2024 मिউচুয়াল फान्ड के आमरा केन बेस्ट इनभेस्टमेंट बोलছি। तो সেটা আমরা আজকে দেখে নেব বিভিন্ন প্যারামিটার দিয়ে যে কেন মিউচুয়াল ফান্ডকে বেস্ট ইনভেস্টমেন্ট বলছি। তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা রিকোয়েস্ট করব, চ্যানেলটি নতুন, আপনাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নেক্সট টাইম এরকম ভিডিও আমি নিয়ে এলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো সময় না নষ্ট করে চলুন বন্ধুরা শুরু করা যায়। তো আমরা প্রথমে দেখে নেব বন্ধুরা আমাদের কাছে এই মুহূর্তে আজকের দিনে কি ইনভেস্টমেন্ট অপশান রয়েছে। দেখুন, আমি কিন্তু কোনো ধনী ব্যক্তি বা যারা অলরেডি ধনী, আশা করি তারা এই ভিডিওটি দেখছেন না, বাট যারা দেখছেন তারা হয়তো খুবই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছে, মধ্যবর্তী পরিবার থেকে বিলং করছে আমার মতনে। তো আমাদের জন্য যেটা বাস্তবে যেটা পসিবল এবং যেটা করে আমরা কিন্তু ফিউচারে হয়তো ধনী হতে পারবো, তো আমি কিন্তু সেই রাস্তায় আপনাদেরকে বলবো, কেননা আমি একজন কিন্তু মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। সেটা প্রথমে আমাদের যে অপশানটা সেটা আমরা দেখব কিন্তু রিয়েল এস্টেট আমাদের কাছে একটা ইনভেস্টমেন্ট অপশান আজকের দিনে রয়েছে। এবং তারপর যদি আমরা দেখি গোল্ড কিন্তু আজকের নয় বন্ধুরা, অনেক পুরনো মানে মানুষজন বা পুরনো আমাদের দাদু ঠাকুমা এদেরকে দেখেছি যে রিয়েল এস্টেট এবং গোল্ড এই যে দুটো জায়গাতেই কিন্তু তারা খুবই ইনভেস্টমেন্ট করতে ভালোবাসতেন এবং টাকা জমালে কিন্তু তারা এই দুটোর প্রতি ফোকাস করতেন। তখনকার দিনে কিন্তু ইকুইটি বা মিউচুয়াল ফান্ড এইসব জিনিসের কিন্তু এতটা চল ছিল না এবং এতটা এডুকেশনও ছিল না, এইসব ব্যাপারে এতটা অ্যাওয়ারনেস ছিল না। তো রিয়েল এস্টেট গোল্ড অনেক পুরনো এবং দুটো আজকের দিনেও রয়েছে, এক্সিস্ট করছে রিয়েল এস্টেট গোল্ড। তারপর আমরা যদি দেখুন ব্যাঙ্ক এফডি। এবার যদি আমরা দেখি ইকুইটি বা স্টকস, আমরা বলতে পারি যে আপনি কোনো কোম্পানির স্টকস কিনছেন। তারপর যদি আপনি দেখেন তাহলে হচ্ছে মিউচুয়াল ফান্ড। তো দেখুন, এছাড়াও আমি বলছি না যে ইনভেস্টমেন্টের অপশান আর কিছু নেই, আরও অনেক কিছু আছে, যেমন ইপিএস হয়, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। যদি কেউ চাকরি করে থাকেন, যারা ভিডিওটি দেখছেন তারা কেউ যদি জব করে থাকেন, আপনি দেখবেন আপনার কিন্তু প্রতি মাসে একটা ইপিএস কিন্তু এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড কিন্তু কাটা হয় আপনার স্যালারি থেকে, এবং এমপ্লয়ারও কিছুটা তার মধ্যে অ্যাড করে এবং সেই অ্যামাউন্টটা টোটাল কিন্তু প্রতি মাসে আপনার একটা ইনভেস্টমেন্ট হয়। তো আর একটা হচ্ছে, যদি আপনি কোথাও এমপ্লয়ি না হয়ে থাকেন, আপনার যদি নিজের কোনো ব্যবসা থাকে বা আপনি সেলফ এমপ্লয়েড হন, তো তাহলে কিন্তু আপনি দেখবেন তখন আপনার ইপিএফ হয়তো থাকে না, তখন কিন্তু আপনাদের পিপিএফ থাকে। এবং পিপিএফটি হচ্ছে সেম ইপিএফের মতনই, এটাকে বলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। তো যারা এমপ্লয়ি নয়, যারা নর্মাল নিজে থেকে করছে, তাদের কিন্তু পাবলিক প্রভিডেন্ট ফান্ডে পিপিএফের মাধ্যমে তারা ইনভেস্টমেন্ট করে। বাট আমি আর একটা হচ্ছে এনপিএস, আমি সেটা সম্বন্ধে একটু বলিনি, ন্যাশনাল পেনশন স্কিম। তো এইটা কিন্তু একটা পেনশন ওরিয়েন্টেড একটা ইনভেস্টমেন্ট প্ল্যান এবং লং টার্মের ইনভেস্টমেন্ট প্ল্যান। তো আপনার মাথায় আসতে পারে যে আমি এগুলো কেন এখানে কাউন্টে ধরলাম না। দেখুন, পিপিএফ বা আপনার এনপিএস, এগুলো কিন্তু একটা আলাদা টাইপের ইনভেস্টমেন্ট এবং কোথাও এগুলো ম্যান্ডেটারি, কোথাও আপনি নিজে দিয়ে করছেন। বাট এগুলোর মধ্যে কিন্তু একটা লক ইন পিরিয়ড রয়েছে। এবং আমি রেট অফ রিটার্ন যদি বলি, এগুলো ইপিএফ বা পিপিএফ আপনি দেখবেন 7.5 থেকে 8% মধ্যে ঘোরাফেরা করে। এবং আপনি যদি এনপিএসের রিটার্ন বলেন, এনপিএস কিন্তু ইকুইটির মতনই, আমাদের মার্কেটের মতনই কিন্তু রিটার্ন দেয়, আপনি 12% বলতে পারেন। বাট সেটার কিন্তু একটা লক ইন পিরিয়ড থাকে, আপনার হঠাৎ করে এমার্জেন্সি পড়লে কিন্তু আপনি টাকাটা বার করতে পারবেন না। তো আমি আজকে নর্মালি রিয়েল এস্টেট, গোল্ড, এফডি, স্টক এবং মিউচুয়াল ফান্ড, এই পাঁচটা নিয়ে আপনাদেরকে বলবো যেগুলোতে আপনারা নিজেরা একটা টাকা সেভ করে কিন্তু ইনভেস্ট করতে পারেন। তো দেখুন, এগুলোর মধ্যে যদি আমি ডিফারেন্সিয়েশন করতে যাই, তাহলে আমাদের ইনভেস্টমেন্টের মধ্যে আমাদের যে প্যারামিটারগুলো দেখতে হবে, সবার প্রথম দেখতে হবে কিন্তু রিটার্ন, তারপর দেখতে হবে কিন্তু লিকুইডিটি, তারপর দেখতে হবে ক্যাপিটাল, এবং তারপর যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে আমাদের টাইম কতটা কনজিউম করছে প্রতিটা ইনভেস্টমেন্ট। তো এই কটা দেখতে হবে। তো এবার আমরা প্রথমে রিয়েল এস্টেটের কথায় আসি। রিয়েল এস্টেট যদি আপনি দেখেন, রিয়েল এস্টেট কিন্তু অনেক পুরনো থট প্রসেস। এবং আমি আগেই বলেছি, আমাদের ঠাকুমা, দিদিমা বা দাদুরা সব সময় কিন্তু সেভিংস করতে পারলে বা কোথাও দিয়ে তাদের যদি টাকা আসতো, তো তারা কিন্তু সবসময় চাইতো যে রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করবে, কেননা তখন স্টক, মিউচুয়াল ফান্ড এগুলোর কিন্তু অতটা অ্যাওয়ারনেস ছিল না। তো রিয়েল এস্টেটের আপনি যদি আজকের দিনে রিটার্ন দেখেন, আমি যদি একটা মেট্রো সিটির কথাও বলি, তাহলে আপনি দেখবেন সবার প্রথম তো ক্যাপিটালের কথা বলি। ক্যাপিটাল কিন্তু হিউজ লাগে এখানে, কেননা আপনি এখানে কিন্তু মিউচুয়াল ফান্ড বা স্টকের মতন প্রতি মাসে কিন্তু কিনতে পারবেন না। আপনি যদি লোন নিয়েও কিনতে যান, তাহলেও কিন্তু আপনাকে যে প্রপার্টি প্রাইস, তার কিন্তু 20% আপনাকে কিন্তু ডাউন পেমেন্ট করতে হবে। তো আমি একটা অ্যাজাম্পশন করি, আপনি যদি একটা মেট্রো সিটিতে একটা
আজকের দিনে 2 BHK ফ্ল্যাটও কিনতে যান, সেটার কিন্তু আপনি একটু ঠিকঠাক লোকেশানে যদি কিনতে যান তো 40 থেকে 50 হাজার টাকা কিন্তু দাম পড়ে যায়। যেমন আমার বাড়ি কলকাতায়, তো আমি যদি আমাদের এখানে প্রাইস বলি, আপনার কিন্তু 40 থেকে 50 লাখ টাকা প্রাইস পড়ে যাবে। তো 50 লাখ টাকার আপনি যদি দেখেন 20%, তাহলে কিন্তু আপনাকে প্রায় 10 লাখের মতন মানে ফার্স্ট টাইম ওয়ান টাইম কিন্তু ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু দিতে হবে। তাছাড়া আরও অনেক কিছু আছে, রেজিস্ট্রি আছে, মিউটেশন আছে, ব্রোকার চার্জ আছে, অনেক কিছু। তো সব মিলিয়ে আপনি দেখবেন লাস্টে আপনার হয়তো 12 থেকে 13 লাখ টাকা মিনিমাম আপনার কিন্তু ইনভেস্ট করতে লাগছে। তো এবার আপনার মাথায় এটা আসতে পারে যে আমি ওটায় থাকবো না, ওটা তো আমার একটা অ্যাসেট হচ্ছে। ডেফিনেটলি অ্যাসেট হচ্ছে। আপনি চাইছেন যে ওটা আমার ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন তো হবে, সাথে আমার একটা রেন্টাল ইনকাম চলে আসবে, আমি একটা মানে ওটাকে রেন্টে আমি দিয়ে দেবো। তো দেখুন, আজকের দিনে একটা মেট্রো সিটিতে যদি আপনি প্রপার্টি ভ্যালুয়েশনের সঙ্গে রেন্টের ভ্যালুয়েশন করেন, তাহলে আপনি দেখবেন ইয়ারলি আপনার 2%-এর বেশি কিন্তু আসছে না। ম্যাক্সিমাম আমি বলছি, আপনি যদি একটু ঠিকঠাক লোকেশনে হয়, ম্যাক্সিমাম আপনি 3%। তো আপনার যে প্রপার্টি ভ্যালু তার থেকে 3% আপনি কিন্তু রেন্টাল ইল্ড কামাতে পারেন মানে বছরে। তো এবার যদি আপনি বলেন অ্যাপ্রিসিয়েশন সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার লোকেশনের উপর। তো লোকেশন যদি আপনি বলেন, তাহলে কিন্তু একটু ঠিকঠাক লোকেশনে আপনি মোটামুটি 8 to 10% আপনি কিন্তু 8%ই ধরুন, আপনি কিন্তু ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন পেয়ে যাবেন, ভালো লোকেশনে বলছি। এবার 8% আর আপনার ওখানে রেন্টাল ইনকাম 3%, তাহলে আপনার টোটাল কিন্তু হয়ে গেল 11%। বাট বর্তমানে যে সিচুয়েশান, এই 11% কিন্তু রিটার্ন পাওয়াটা খুবই ডিফিকাল্ট এবং আসে না। বাট আমি এটা ম্যাক্সিমাম ধরেছি। এবং আপনি যদি বলেন লিকুইডিটি কিন্তু রিয়েল এস্টেটে একদমই নেই। বিকজ আপনার টাকাটা আজকে আপনি ইনভেস্ট করছেন লং টার্মের জন্য, আপনার গোল হচ্ছে লং টার্মের জন্য, সবই মানলাম, কিন্তু আজ বাদে কাল যে কারো কিছু এমার্জেন্সি পড়তে পারে, কারোর কিছু আর্জেন্ট পড়তে পারে, যেখান দিয়ে আপনার তখন হয়তো টাকাটা খুবই দরকার। সেখানে যদি আপনার রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্টটা করা থাকে, তাহলে কিন্তু আপনি দেখবেন টাকাটা কিন্তু আপনি চট করে সেটাকে কিন্তু বেচতে পারবেন না। নয় আপনি কাস্টমার পাবেন না, আর নাহলে কাস্টমারও যদি পান, দেখবেন সে এমন একটা দাম বলছে যেটা আপনাকে কিন্তু সে টাইমে বেচতে হলে অনেকটা আপনার লস হয়ে যাবে। এবং এরকমও হয় যে 1 মাস 2 মাস হয়ে গেল যে আপনি কোনো কাস্টমারই পাচ্ছেন না সেই জিনিসটা বেচার জন্য, বাট আপনার টাকাটা কিন্তু খুবই আর্জেন্ট। তো এখানে লিকুইডিটি কিন্তু একদমই নেই। এটা একটা খুব মাইনাস পয়েন্ট রিয়েল এস্টেটের। আমি বলছি না রিয়েল এস্টেট খারাপ ইনভেস্টমেন্ট, রিয়েল এস্টেটও খুবই ভালো ইনভেস্টমেন্ট। যদি আপনি ঠিক লোকেশান, ঠিক জায়গায়, আপনি যদি অভিজ্ঞতা থাকে, আপনি যদি ঠিকমতো করতে পারেন, রিয়েল এস্টেটও কিন্তু খুব ভালো ইনভেস্টমেন্ট। বাট আমি সব কটা প্যারামিটারে দেখবো। তো এখানে 11% আপনি রিটার্ন পাচ্ছেন এবং লিকুইডিটি একদমই নেই। ক্যাপিটাল আপনার কিন্তু অনেক বড় লাগছে, এবং টাইম যদি বলেন, টাইমও কিন্তু আপনার অনেকটা এখানে কিন্তু দিতে হচ্ছে। টাইম কেন দিতে হচ্ছে? দেখুন, সবার প্রথম আপনি একটা ব্রোকারের সঙ্গে যাবেন, জিনিসটি দেখবেন, সেখানে আপনাকে টাইম দিতে হবে। জিনিসটি সম্বন্ধে আপনি লোন করিয়ে যখন নেবেন, সেখানে ব্যাংকের সাথে আপনাকে কথা বলতে হবে, বা আপনি যেখান থেকে লোন করাচ্ছেন সেখানে কথা বলতে হবে, পেপারপত্র দেখতে হবে সব কিছু। তো তারপর আপনি যখন সেটাতে যাচ্ছেন, সেখানে কালার পেন্টিং থাক বা আপনার ইন্টেরিয়ার থাক, সেগুলো কিন্তু করাতে হবে। তারপরে একটা কিন্তু মাসে মাসে বা আপনার বছরে 2বার বা বছরে 1বার আপনাকে কিন্তু সেটার একটা মেনটেনেন্স কিন্তু করতে হবে। কোথাও একটা কিছু খারাপ হয়ে যেতে পারে, কোথাও কিছু ভেঙে যেতে পারে, তো আপনাকে কিন্তু মেনটেনেন্সের পিছনে কিন্তু একটা টাইম দিতে হবে। তো এটা কিন্তু খুব মানে টাইম টেকেন একটা ব্যাপার, এবং কিন্তু সেটা কিন্তু একটা সময় নেয়। তো এই ইনভেস্টমেন্টে টাইম নেয়, ক্যাপিটাল বড় লাগে, লিকুইডিটি একদমই নেই, এবং রিটার্ন যদি আপনি দেখেন 10 to 11%, মানে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন প্লাস হচ্ছে আপনার রেন্টাল ইনকাম, দুটো মিলিয়ে। এবার গোল্ড যদি আমরা দেখি, গোল্ড লাস্ট আপনি যদি লং টার্মে দেখেন লাস্ট 20 বছরে, তো আপনি দেখবেন গোল্ড কিন্তু 8%-এর কাছাকাছি দেয়। এবার এটা 8.5 হতে পারে, 7.5 হতে পারে। 8% আমি একটা মানে একটা অ্যামাউন্ট বললাম বা একটা সংখ্যা বললাম, যেটার কাছাকাছি কিন্তু গোল্ডের লং টার্মে রিটার্ন ঘোরাফেরা করে। এবার লিকুইডিটি যদি আমি বলি, দেখুন গোল্ড দুরকমভাবে আপনি পারচেস করতে পারেন। একটা হচ্ছে আপনি গোল্ডকে ডিজিটাল ফরম্যাটে কিনতে পারেন, সেটা স্টক মার্কেটে যেমন ETF হয়, গোল্ড বিস বা আপনার সভেরিয়ান গোল্ড বন্ড, আপনি সেগুলোতে ইনভেস্ট করতে পারেন। এবং তাছাড়া আপনি ফিজিক্যালি গোল্ড কিনতে পারেন, যেটা আপনি বিভিন্ন গয়না বানাচ্ছেন, তো সেরকমভাবে আপনি ইনভেস্ট করতে পারেন। তো দেখুন, এবার লিকুইডিটি যদি বলি, লিকুইডিটি কিন্তু গোল্ডের ভালো, সেটা আপনার ডিজিটাল ফর্মে হোক বা কিন্তু আপনার সেটা ফিজিক্যাল ফর্মে হোক। ফিজিক্যাল ফর্মেও আপনি যদি সেটা বেচতে চান, তো আপনি রানিং কোনো দোকানে গেলেন, আপনি কোনো গোল্ডের দোকানে গিয়ে সেটাকে বেচে দিলেন, বা যদি আপনার ডিজিটাল ফরম্যাটে থাকে বা ডিম্যাট অ্যাকাউন্টে থাকে বা সভেরিয়ান গোল্ড বন্ড, আপনি কিন্তু সেটাও কিন্তু বেচে দিতে পারেন। তো লিকুইডিটি এটা ভালো, আমি এটা এই জন্য এটাকে রাইট দিলাম। এবং ক্যাপিটাল যদি আপনি বলেন, দেখুন গোল্ডে আপনার ক্যাপিটাল যে খুব বেশি লাগবে তা নয়। যদি আপনি ফিজিক্যালি গোল্ড কিনুন,
তো ফিজিক্যালি গোল্ড যদি আপনি কিনতে যান বা কোনো একটা গয়না আপনি বানাতে চান, আজকের দিনে আমি বলছি আপনি মানে কম করেও আপনার তো 5 থেকে 6 হাজার টাকা মিনিমাম লেগে যাবে, মানে একদম কম, মানে আপনি একটা পাতলা কিছু একটা গয়না বানাচ্ছেন বা কিছু। আর যদি ডিজিটাল ফরম্যাটে বলেন, ডিজিটাল ফরম্যাটে তো আপনি 100-200 টাকা দিয়েও মান্থলিভাবে আপনি এসআইপির মতো করে ডিজিটালি কিনতে পারেন, বা লামসাম যদি থাকে বড় ক্যাপিটাল সেটাও করতে পারেন। তো এখানে বড় ক্যাপিটাল থাক ছোটো ক্যাপিটাল থাক, আপনি গোল্ডে শুরু করতে পারেন। তো ক্যাপিটাল রাইট। আর এবার যদি আমি বলি এটা টাইম, দেখুন টাইম কিন্তু গোল্ডে খুব একটা নেই, সেটা আপনি ফিজিক্যালি কিনুন বা আপনি ডিজিটাল মারফতে কিনুন, আপনি কিনে নিলেন, কিনে রেখে দিলেন, ব্যাস। আপনার কিন্তু সেটার জন্য আর কোনো মেনটেনেন্স বা সেটার পিছনে আর কোনো দৌড়াদৌড়ি বা আর কোনো কাজ আর কিন্তু কিচ্ছু নেই। তো গোল্ড এইখান দিয়ে ঠিক আছে। তো এবার যদি আমি বলি এফডি, দেখুন ব্যাঙ্ক এফডি আজকের দিনে আপনি যদি দেখেন 6%-এর কাছাকাছি, আমাদের ইন্ডিয়াতে যত বড় বড় ব্যাঙ্ক রয়েছে তারা কিন্তু 6%-এর কাছাকাছি কিন্তু দিয়ে থাকে। এবং আপনি যদি দেখেন যে একটু ছোট ব্যাংক নিলেন বা একটু নতুন কোনো ব্যাংক নিলেন যারা মার্কেটে নতুন এসছে, তাদের কাস্টমার বেশ কম এবং তারা মানে কাস্টমার অ্যাট্রাক্ট করার জন্য তারা একটু বেশি পার্সেন্টেজ দেয় এফডিতে, তো আপনি সেখানেও দেখবেন খুব বেশি হলে হয়তো 8% অবধি দিচ্ছে, এর বেশি কিন্তু কোনো ব্যাংক আপনাকে এফডিতে রিটার্ন দেবে না। তো এবার বলি লিকুইডিটি, দেখুন এফডিতে লিকুইডিটি, এফডি ডেফিনেটলি একটা আপনার টাইম থাকে, বা 1 বছরের জন্য করলেন বা 2 বছরের জন্য করলেন বা 3 বছরের জন্য করলেন, কিন্তু আপনার যদি কোনো এমার্জেন্সি আসে বা আর্জেন্ট আসে, আপনি কিন্তু এফডিটা কিন্তু ভাঙতে পারেন এবং আপনি টাকাটা নিতে পারেন, বাট সেখান দিয়ে হয়তো একটা অ্যামাউন্ট কিন্তু ব্যাংক, যেহেতু আপনি টাইমের আগে সেটিকে উইথড্র করে নিয়েছেন, তো এফডিটা কিন্তু ক্লোজ করে দিয়েছেন, তো সেখানে কিন্তু ব্যাংক একটা চার্জ নেয়। তো বাট লিকুইডিটি কিন্তু এটার রয়েছে। এবার আমি বলবো যে ক্যাপিটাল কত লাগে, দেখুন এফডিতেও আপনার ক্যাপিটাল যে খুব বেশি লাগবে তা নয়। এফডিও আমি রাইট করছি এই কারণে যে এফডি আপনি 5,000 টাকা দিয়েও করতে পারেন, 10,000 টাকা দিয়েও করতে পারেন, 5 লাখ টাকা দিয়েও করতে পারেন, আপনার যেমন ক্যাপাসিটি। তো ক্যাপিটাল এখানে ম্যাটার করে না খুব বেশি। এবার যদি বলি আমি টাইম, এখানেও কিন্তু টাইমের কোনো ব্যাপার নেই। আপনি একটা এফডি ব্যাংকে গেলেন একদিন, আপনার কাছে যা অ্যামাউন্ট আছে আপনি সেখানে কাগজপত্র মানে ফর্ম ফিল আপ করলেন, ব্যাংকের লোকদের সঙ্গে কথা বলে আপনি সেটি সাবমিট করে দিলেন এবং আপনি টাকাটা আপনার অ্যাকাউন্ট দিয়ে কেটে গেল, ব্যাস আপনার এফডি হয়ে গেল। সেটার জন্য আর কোনো ছোটাছুটি কিন্তু আপনাকে করতে হবে না, সেটাতে যেমন রিটার্ন আসবে ওটা অটোমেটিক্যালি কিন্তু কাউন্ট হতে থাকবে। তো এইবার আমরা আসি স্টক। দেখুন স্টকে যদি আপনি যদি কোনো কোম্পানির স্টক কিনতে চান, শেয়ার কিনতে চান, তো সেখানে কিন্তু আপনার রিটার্ন যেটা আছে এইটা কিন্তু মানে এরকমভাবে বলা যাবে না যে 6%, 8% বা 9%। আপনি সাপোজ ধরুন কোনো স্টক একটা কিনলেন এবং সেটিকে আমি একটা হরাইজন নিয়ে নিচ্ছি যে 1 বছর আপনি সেটিকে হোল্ড করলেন। তো দেখুন এবার স্টকটি আপনি কোন স্টক নিয়েছেন বা আপনার নলেজ কতটা বা আপনি কতটা অভিজ্ঞ এই ব্যাপারে যে না স্টকটি যখন আমি নিয়েছি কোনো কোনো কারণ নিয়ে নিয়েছি। তো যদি আপনার কারণটি সঠিক থাকে এবং যদি আপনার স্টকটি চলে যায়, তাহলে 1 বছরের মধ্যে সেই স্টকটি আপনি যে ক্যাপিটাল লাগিয়েছেন সেটা কিন্তু 5 গুণ 6 গুণও হতে পারে, মানে 5 টাইমস। আপনি যদি 1 লাখ টাকা লাগিয়ে থাকেন সেটা কিন্তু 5 লাখ বা 6 লাখও হয়ে যেতে পারে 1 বছরের মধ্যে। আবার দেখা গেলো আপনি যে স্টকটি নিয়েছেন 1 বছর পর সেটি কিন্তু 20% ভ্যালুতে রয়ে গেল, মানে আপনি ধরুন স্টকটি 1 লাখ টাকা লাগিয়েছেন স্টকটিতে এবং দেখা গেলো 1 বছর পরে সেটির ভ্যালু রয়ে গেল 20,000 টাকা, 80% স্টকটি পড়ে গেল। বিভিন্ন কারণে হতে পারে, বিজনেস মডেল খারাপ হয়ে গেছে, তাদের ম্যানেজমেন্ট খারাপ হয়ে গেছে, বা তারা ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, বিভিন্ন কারণ হতে পারে, বিভিন্ন ব্যাড নিউজ হতে পারে, যে কোনো কারণ হতে পারে। তো স্টকের রিটার্ন আপনি কোনো দিন ওইভাবে ধরতে পারবেন না যে এটা 8% বা 10% বা 20% আমি ধরবো। যদি আপনার ঠিকঠাক অ্যানালাইসিস থাকে এবং স্টকটি যদি চলে যায় তাহলে আমি বললাম 5 গুণ বা 6 গুণ হয়ে যেতে পারে। আর যদি আপনার অ্যানালাইসিস ঠিক না থাকে বা আপনার কপাল খারাপ থাকে তাহলে কিন্তু স্টকটি দেখা গেল কিন্তু 80% অবধিও পড়ে যেতে পারে। আপনার যে ক্যাপিটালটা আপনি লাগালেন সেটা দেখবেন 20% অবস্থায় পড়ে রয়েছে। তো এটা গেল স্টকের রিটার্ন। তো এবার যদি আমরা লিকুইডিটিতে আসি, দেখুন স্টক কিন্তু লিকুইড। আপনি এখন চাইবেন, আপনি ধরুন আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট সকাল 9টা 15 থেকে বিকেলে 3:30 পর্যন্ত খোলা থাকে। তো এই টাইমের মধ্যে আপনি যে কোনো সময় স্টক বেচতে পারেন। আপনার যদি কোনো দিন বিকাল 5টার সময় মনে হয় যে আমি স্টকটিকে বেচে দেবো, আমার টাকাটা দরকার, পরের দিন সকালে আপনি 9টা 15-তে মার্কেট খোলার সঙ্গে সঙ্গে আপনি সেল অর্ডার মারুন, আপনার টাকা আপনার কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে, স্টকটি বিক্রি হয়ে যাবে। তো স্টক কিন্তু খুবই লিকুইড। এবং আজকালকার দিনে ফোনে এত অ্যাপ এসে গেছে, এত ব্রোকার এসে গেছে, সবাই মোবাইল দিয়ে বা নিজের ল্যাপটপ দিয়ে ট্রেডিং করছে, ইনভেস্টমেন্ট করছে, তো একদম ইজি হয়ে গেছে। আপনাকে কোথাও যেতে হবে, আপনি ঘরে বসে স্টকটিকে বেচে টাকাটি নিয়ে নেবেন। তো স্টক হচ্ছে খুবই লিকুইড। এবার ক্যাপিটাল বলি, দেখুন স্টকের ক্যাপিটাল আপনাকে যদি বলি
খুব কমও নয়, খুব বেশি নয়। আপনি যদি কোনো কোম্পানি সাপোজ ধরুন একটা স্টক যদি 1000 টাকা হয়, আপনি 1000 টাকা দিয়ে একটা স্টকও কিনতে পারেন। আবার যদি আপনার কাছে 1,00,000 টাকা থাকে, আপনি সেই কোম্পানির কিন্তু 100টা স্টক কিনতে পারবেন। তো ক্যাপিটাল এখানে ম্যাটার করে না, আপনার কাছে বড় ক্যাপিটাল থাক বা ছোটো ক্যাপিটাল থাক, আপনি কিন্তু স্টক চাইলে কিনতে পারেন। তো স্টকের ক্যাপিটালটাও ম্যাটার করে না, প্রথমে যে হিউজ ক্যাপিটাল লাগবে এরকম ব্যাপারটা নয়। আচ্ছা, রিয়েল এস্টেট কিন্তু আমি এটা ক্রস করছি, কেননা ক্যাপিটালটা প্রথমে এখানে বড় লাগে, সেই জন্য ক্রস করে দিলাম। তো এবার যদি আমি বলি টাইম, দেখুন স্টকে ডেফিনেটলি আপনার কিন্তু টাইম নেবে। আপনার মনে হতে পারে যে স্টকে কিসের টাইম নেবে, আমি মোবাইলের অ্যাপ খুলবো, আমার ব্রোকারের একটা স্টককে দেখবো, আমি বাই অর্ডার মেরে দেবো, হয়ে গেল না। আপনাকে সেই স্টকটা নিয়ে ডেফিনেটলি তো রিসার্চ করতে হবে। আপনি যখন কোনো জায়গায় যান, একটা মোবাইল কিনতে যান বা একটা বাইক কিনতে যান বা একটা জামা কাপড় কিনতে যান বা একটা জুতো কিনতে যান বা ঘড়ি কিনতে যান, আপনি কিন্তু সব সময় কিন্তু অনেকক্ষণ ধরে অ্যানালাইসিস করে রিসার্চ করে সেই যে সেলসম্যান রয়েছে তার সাথে কথাবার্তা বলে তারপর কিন্তু আপনি জিনিসটি কেনেন, যেখানে আপনার যতগুলো রিকোয়ারমেন্ট আছে সব রিকোয়ারমেন্টগুলো আপনার যে জিনিসটার মধ্যে ফিট করে, আপনি কিন্তু সেই জিনিসটাই তখন কেনেন। বা আপনি অনলাইনে কিনলেও কিন্তু অনেকগুলো আইটেম দেখে তারপর একটাকে চুজ করেন যে আমার রিকোয়ারমেন্ট কোথায়, সব কিছু ঠিকঠাক বসছে। তো স্টকের ক্ষেত্রে কিন্তু এটা ম্যাক্সিমাম মানুষ করে না। যাদের অভিজ্ঞতা নেই তারাও, কেউ বন্ধু বললো, কোনো একটা রিলেটিভ বললো যে আমি কিনেছি, সে কিন্তু কিনে নিল না, একদমই নয়। এখানে আরও আপনার সিনসিয়ার হওয়া উচিত। বিকজ আপনি যখন একটা মোবাইল কিনছেন, একটা 15,000 টাকা, 20,000 টাকা বা 25,000 টাকা বা কেউ 1,00,000 দামেরও মোবাইল কিনছে, বা স্টক যখন কিনছেন, মোবাইলটা 2 বছর পরে বা 3 বছর পরে আপনি আবার চেঞ্জ করে নেবেন। বা স্টক যখন কিনছেন, আপনি এটা লং টার্মের জন্য কিনছেন, তো আপনাকে বিজনেস দেখতে হবে, ফান্ডামেন্টাল দেখতে হবে এবং টেকনিক্যাল অতি অবশ্যই দেখতে হবে যে আপনার এন্ট্রিটা কোন প্রাইসে হচ্ছে। টেকনিক্যালটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও দরকার পড়ে, এন্ট্রি প্রাইসের জন্য দরকার পড়ে, যে আমি কোন টাইমে এন্ট্রি নেবো, সেটার জন্য আপনাকে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস যেটাকে আমরা বলে থাকি, সেটা কিন্তু আপনাকে হেল্প করবে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা বিজনেস অ্যানালাইসিস সেটা আপনাকে স্টকটা চুজ করতে মানে হেল্প করবে, যে আমি কোন স্টকটা নেব। আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে প্রায় 6,000 স্টক রয়েছে, আমি কোন স্টকটা নেব। তো সেটার জন্য কিন্তু আপনাকে টাইম অতি অবশ্যই কিন্তু দিতে হবে। তো এটা কিন্তু টাইম টেকেন ব্যাপার একটা। তো আমি সেই জন্য এটাকে কিন্তু ক্রস করে দিলাম। তো এইবার আমরা আসি মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ডে আপনি যদি রিটার্ন দেখুন মিউচুয়াল ফান্ড অনেক রকম ক্যাটাগরির হয়, বাট আমি আজকে মেনলি ইকুইটি মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো। ইকুইটির মধ্যেও যদি আপনি দেখেন, অনেক রকমের মিউচুয়াল ফান্ড হয়, যেমন ইকুইটিতে লার্জ ক্যাপ হয়, মিড ক্যাপ হয় এবং স্মল ক্যাপ হয়, এবং সাথে আরেকটা ইকুইটি প্লাস ডেপ্টের একটা সংমিশ্রণ থাকে, সেটাকে আমরা বলি হাইব্রিড মিউচুয়াল ফান্ড। তো আমি হাইব্রিড মিউচুয়াল ফান্ডকে ধরছি না, কেননা সেটা পুরোপুরি ইকুইটি নয়। আমি লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ নিয়ে কথা বলছি। তো দেখুন, লার্জ ক্যাপ যদি আপনি দেখেন, তাহলে আপনি ধরে রাখুন এই 15%-এর আশেপাশে কিন্তু আপনাকে সিএজিআর দিয়ে দেবে লং টার্মে। এবং যদি আপনি মিড ক্যাপের কথা বলেন, মিড ক্যাপ কিন্তু দেখবেন আপনাকে 22%-এর কাছাকাছি লং টার্মে একটা দিয়ে দেবে রিটার্ন, যদি আপনি ভালো মিউচুয়াল ফান্ড চুজ করতে পারেন। মিউচুয়াল ফান্ড কীভাবে চুজ করতে হয় এটা নিয়ে আমি নেক্সট টাইম ভিডিও নিয়ে আসবো, আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো তারপর আপনি যদি আরেকটা দেখেন, তাহলে স্মল ক্যাপ যেটাকে আমরা বলি, সেইটা যদি আপনি দেখেন, এইটা কিন্তু অলমোস্ট 26-এর মতন সিএজিআর কিন্তু আপনাকে একটা লং টার্মে কিন্তু দিয়ে দেবে। তো 15% লার্জ ক্যাপের জন্য, 22% মিড ক্যাপের জন্য এবং 26% যদি আমি দেখি তাহলে স্মল ক্যাপে কিন্তু দিয়ে দেয়। এইবার আমরা আসি এটা লিকুইডিটি। দেখুন, স্টকের মতনই কিন্তু মিউচুয়াল ফান্ড একদমই লিকুইড। আপনি আজকের দিনে মিউচুয়াল ফান্ড কিনতে আপনাকে ব্যাংক বা কোনো ব্রোকারের কাছে বা কোনো ডিস্ট্রিবিউটারের কাছে যাওয়ার দরকার নেই। আপনার মোবাইলে যে ব্রোকার রয়েছে, যে ব্রোকারের মাধ্যমে আপনি ট্রেডিং ইনভেস্টমেন্ট করছেন, সেখানেই আপনি ডিরেক্ট মিউচুয়াল ফান্ডের অপশান পেয়ে যাবেন এবং সেখান দিয়ে আপনি বাই এবং সেল করতে পারবেন। তো এইটাতেও কিন্তু লিকুইডিটির কোনো ইস্যু নেই। আপনার যদি আর্জেন্ট টাকা দরকার পড়ে, আজকে দরকার পড়লে কালকে বেচবেন, দুদিনের মধ্যে আপনার টাকাটা কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে। তো দেখুন, লিকুইডিটি ওকে। এবার যদি আমি বলি ক্যাপিটাল, মিউচুয়াল ফান্ডেও কিন্তু আমি রাইট দিলাম এই কারণে, মিউচুয়াল ফান্ডেও কিন্তু ক্যাপিটাল আপনার প্রথমে যে হিউজ দরকার, সেটা কিন্তু দরকার নেই। মিউচুয়াল ফান্ডে আপনি প্রতি মাসে এসআইপি যদি করতে চান, 500 টাকা দিয়েও আপনি করতে পারেন। আর যদি আপনার মনে হয় যে লামসাম করবো, আপনার কাছে একটা বড়ো ক্যাপিটাল রয়েছে, এবং লামসাম কীভাবে করবেন আমি এই নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি, আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যে লামসাম কীভাবে করবেন মিউচুয়াল ফান্ডে করলে। তো আপনি যদি এসআইপি করেন, সেখানেও আপনি ছোটো অ্যামাউন্ট দিয়ে করতে পারেন, 500 টাকা, এবং লামসাম যদি আপনি 5 লাখ টাকা দিয়ে অ্যামাউন্টও করতে চান বা 50 লাখে করতে চান ঠিকঠাক জায়গায়, তো আপনি সেটাও করতে পারেন। তো মিউচুয়াল ফান্ডেও কিন্তু ক্যাপিটালের কোনো রিকোয়ারমেন্ট নেই এরকম যে অনেক বড় ক্যাপিটাল লাগবে। এবার হচ্ছে টাইমের। দেখুন, স্টকে আপনার যেরকম একটা টাইম লাগছিলো যে আমাকে রিসার্চ করতে হচ্ছে বা কিছু, মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনার রিসার্চ কিছু করতে হচ্ছে না। আপনি মিউচুয়াল ফান্ডে যখন দিচ্ছেন, ফান্ড ম্যানেজার সেটাকে হ্যান্ডেল করছে, তো সুতরাং আপনার কিন্তু এখানে টাইমের কোনো ব্যাপার নেই। তো আমি সেই জন্য কিন্তু এখানে এইটাকেও রাইট দিচ্ছি।
যে আপনার কোনো টাইমের দরকার নেই, আপনি ইনভেস্ট করে রেখে দিলেন, নর্মাল যেরকম গোল্ডে করছেন কোনো টাইম নিচ্ছে না, এফডিতে করছেন কোনো টাইম নিচ্ছে না, ঠিক সেরকমই। বাট রিয়েল এস্টেটে আমি এখানে রাইট করেছি, এটা আমাকে কাটা মানে ক্রস দিতে হলো এই কারণে যে এটা কিন্তু টাইম নিচ্ছে, কেননা টাইম কিন্তু আপনার নেবে রিয়েল এস্টেটে। তো দেখুন আজকে যদি আমরা প্যারামিটার দেখি, এতগুলো প্যারামিটার রয়েছে, আপনি মিউচুয়াল ফান্ডে দেখুন রিটার্নের সাথে লিকুইডিটি এবং যদি আপনি ক্যাপিটাল যে কতটা আপনার লাগছে এবং যদি আপনি টাইম দেখেন, সবচেয়ে বেস্ট কিন্তু আপনার মিউচুয়াল ফান্ড হচ্ছে। আপনি রিটার্ন যদি দেখেন, এইখানে এতগুলো জিনিসের মধ্যে রিটার্ন কিন্তু মিউচুয়াল ফান্ডের সবচেয়ে বেশি। যদিও স্টক যদি আপনি পিক করতে পারেন, হতে পারে আপনার মিউচুয়াল ফান্ডের মতনই, মিউচুয়াল ফান্ডের দিয়ে অনেক বেশি রিটার্ন দিয়ে দিল, কিন্তু দেখুন আপনি স্টক যখন কিনছেন তখন আপনি একটা কোম্পানি কিনছেন, সেখানে রিস্কটা অনেকটা বেশি, সেই কোম্পানিটা বাড়বেই একদম এরকম কিন্তু কোনো 100% গ্যারেন্টি নেই। সেই কোম্পানিটা কমেও কিন্তু যেতে পারে, সেই কোম্পানিটা কিন্তু মানে শেষও হয়ে যেতে পারে, সেটাও হতে পারে। বাট মিউচুয়াল ফান্ডে আপনি কিন্তু সেই স্টকের পরিমাণে টাকা দিয়ে আপনি কিন্তু একটা পোর্টফোলিও বাই করছেন। স্টকের যদি আপনি একটা পোর্টফোলিও বানাতে চান তাহলে কিন্তু আপনার একটা বড় ক্যাপিটাল লাগবে। আপনি আজকে 5,000 বা 10,000 টাকা দিয়ে কিন্তু একটা স্টকের পোর্টফোলিও বানাতে পারবেন না। সেখানে দেখবেন একটা যে ভালো কোনো কোম্পানির স্টক কিনতে যাচ্ছেন, সেটাই দেখবেন 7,000 টাকা 8,000 টাকা একটা শেয়ারের দাম। তাহলে আপনার 10,000 টাকায় শুধুমাত্র একটা কোম্পানির একটা শেয়ার আসবে, আপনি একটা বড় পোর্টফোলিও বানাতে পারবেন না, সেটার জন্য আপনার একটা বড় ক্যাপিটাল দরকার পড়ে। বাট মিউচুয়াল ফান্ডে আপনি কিন্তু সেম 10,000 টাকাটা দিয়েই আপনি কিন্তু একটা পোর্টফোলিও বাই করতে পারবেন পুরো। তো সেখানে কিন্তু আপনার রিস্কটা খুবই কমে গেল। তো রিটার্নও আপনি যদি কম্পারেটিভলি দেখেন, আপনার রিয়েল এস্টেট, গোল্ড, এফডি এগুলোর দিয়ে কিন্তু অনেক ভালো রিটার্ন দিচ্ছে। যদি লং টার্মে আপনি তিনটেকেই যদি মানে চারটে জিনিসকে যদি হোল্ড করেন, তাহলে দেখবেন আপনি 10 বছর পরে গিয়ে যে রিয়েল এস্টেট, গোল্ড, এফডিতে যেই অ্যামাউন্টটা আপনার যেই পরিমাণে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হতো বা আপনি যত টাকা ইনকাম করতে পারতেন, তার দিয়ে কিন্তু মিউচুয়াল ফান্ডে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনটা অনেক বেশি হবে, যেটা আপনি লং টার্মে গিয়ে বুঝতে পারবেন। আর এবং তাছাড়া যদি আপনি দেখেন, লিকুইডিটি নিয়ে কোনো ইস্যু নেই। আপনার যদি মাঝখানে কোনো সময় দরকার পড়ে, আপনি ফান্ডটিকে লিকুইড করতে পারবেন। আপনার ক্যাপিটাল আপনার একদম কমফোর্টেবল ওয়াইজে আপনি নিজের মতো করে ইনভেস্ট করুন, সেটা এসআইপির মাধ্যমে হোক বা লামসাম ইনভেস্টমেন্ট হোক। ক্যাপিটালের কোনো বড় ক্যাপিটাল লাগবে এরকম কোনো ব্যাপার নেই। এবার যদি বলে টাইম কিন্তু আপনার একদম নেই। আপনি ইনভেস্ট করে দিলেন মোবাইলের মাধ্যমে আপনার ব্রোকারে, ব্যাস, তারপর আপনি নিজের কাজে ব্যস্ত হয়ে যান। মিউচুয়াল ফান্ডের কাজ মিউচুয়াল ফান্ড করে দেবে। তো আশা করি বন্ধুরা আমি অনেক ক্লিয়ার করে এবং ডিটেলসে আপনাদেরকে একদম বেসিকভাবে বোঝাতে পেরেছি। এর দিয়ে সিম্পল আশা করি আর হয় না। তো আজকের ভিডিও দেখার পর আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে যে আজকের দিনে মিউচুয়াল ফান্ড কেন বেস্ট ইনভেস্টমেন্ট। এবং আমি এটা বলবো যে যারা ধরুন নতুন চাকরি পেয়েছেন বা তারা একটা স্যালারি পাচ্ছেন বা নতুন একটা বিজনেস শুরু করেছেন, তারা সেখান থেকে কিছু সেভ করছেন এবং ইনভেস্ট করতে চান, আমি বলবো আপনারা, এবং স্টক মার্কেটে আপনাদের নলেজ খুব বেশি নয় বা আপনি স্টক সেরকমভাবে চুজ করতে পারেন না, অতটা এক্সপার্ট নন, আমি বলবো বেস্ট আপনাদের জন্য মিউচুয়াল ফান্ড হবে। আপনি যদি লং টার্মে হোল্ড করতে পারেন, খুব ভালো একটা রিটার্ন পাবেন, যেটা রিয়েলিস্টিক এবং বাস্তব। আমি বলছি না রাতারাতি বড়লোক হয়ে যাবেন, বাট আপনাকে প্রতিনিয়ত ইনভেস্ট করে যেতে হবে ঠিকমতো সিস্টেমেটিকভাবে। এবং সেটা আপনি লামসাম করুন বা এসআইপি করুন, যাই করুন, সিস্টেমেটিক ওয়েতে আপনাকে কিন্তু কনসিস্টেন্টলি ইনভেস্ট করে যেতে হবে এবং লং টার্ম আপনাকে হোল্ড করতে হবে পেশেন্টের সাথে। তো একটা মধ্যবিত্ত পরিবারের ছেলেও কিন্তু একদিনে সেও কিন্তু গিয়ে ধনী হতে পারে, এবং এটা রিয়েলিস্টিক, এটা আনরিয়েলিস্টিক নয়। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের ভালো লেগেছে। আমি নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। রিকোয়েস্ট আবারও করছি আরেকবার যে চ্যানেলটি নতুন, আপনাদের কিন্তু সাপোর্ট খুবই দরকার। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং।